হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সকালে ঝলমলে মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমে ঢুকে ছড়িয়ে পড়ছে। রোদের ঝিলিক আয়াতের চোখে পড়তেই আয়াতের ঘুম ভেঙে গেল। চোখ একবার খুলে আবার বন্ধ করে নিল। কয়েকবার পিট পিট করে চোখ পরিষ্কার করে ভালোভাবে তাকালো। নিজেকে বিহানের উন্মুক্ত বুকে আবিষ্কার করলো আয়াত। ওদের গায়ের ওপর শুধু একটা সাদা চাদর। বিহানের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমে বিভোর। আয়াত মুচকি হেসে বিহানের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল আয়াত। আর সে পুরোপুরি বিহানের হয়ে গেছে। শুধুই বিহানে, আমার বিহানে। হঠাৎ ফোনের শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। আয়াত বেডের পাশের ছোট্ট টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ওর এক বান্ধবী ফোন করেছে। হয়তো এনজিওর কোনো কাজে হবে। তাই ভেবে আয়াত গায়ের চাদর বুকের সাথে পেঁচিয়ে উঠে বসে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়াতের কথা বলার শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান চোখ কষলে তাকিয়ে দেখলো আয়াত ফোনে কথা বলছে। পেছন থেকে আয়াতের খোলা ফর্সা পিঠ দৃশ্যমান হয়ে আছে। সকাল সকাল এমন আবেদনময়ী দৃশ্য দেখে বিহানের আবারও নেশা ধরে গেল। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান মেরে নিজের ওপর ফেলে দিল। আয়াত একটু চমকে উঠে পড়ল। আরে কি করছেন? ফোনে কথা বলছি তো। বিহান কিছু না বলে আয়াতের হাত থেকে ফোনটা নিয়ে পায়ের কাছে ছুঁড়ে ফেললো। আয়াত কিছু বলতে যাবে তার আগেই বিহান ওর মুখ বন্ধ করে দিল। আবারও আয়াতে মেতে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াত। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। বিহান এখনও বিছানায় শুয়েই ছিল। আয়াতের চুলের পানির ঝাপটায় চোখ মেলে তাকালো বিহান। সদ্য শাওয়ার নিয়ে আসা স্নিগ্ধ আয়াতের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বিহান উঠে দাঁড়িয়ে আয়াতের কাছে এসে পেছন থেকে আয়াতের কোমর জড়িয়ে আয়াতের কানে আলতো করে একটা কামড় দিল। আয়াত লজ্জা পেয়ে বলে উঠল, কি করছেন? আবার শুরু করছেন? কাল রাতে তো কামড়েও বুঝি স্বাদ মেটেনি। জানেন শাওয়ার নিতে গিয়ে শরীর জ্বলছিল আমার। আপনি সত্যি একটা জংড়ি। কেউ কামড়ায়? হঠাৎ বিহানের মুখটা মলিন হয়ে গেল। বিহানের হাত ঢিলা হয়ে এলো। বিহান আস্তে করে আয়াতের কোমর ছেড়ে দিয়ে অপরাধী সুরে বলে উঠল, সরি। কথাটা বলেই বিহান আয়াতকে ছেড়ে ব্যালকনির দিকে চলে গেল। বিহানকে এভাবে যেতে দেখে আয়াতের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ও যে ভুল কথা বলে ফেলেছে তা টের পাচ্ছে ও। নিজের ওপর চরম রাগ লাগছে ওর। কেন বলতে গেল যে ওই কথা? আয়াত দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখলো বিহান উল্টো দিকে দাঁড়িয়ে বাইরের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। আয়াত ছুটে গিয়ে পেছন থেকে বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আম সরি, প্লিজ মাফ করে দিন আমাকে। আমি সত্যি ওইভাবে বলিনি কথাটা। প্লিজ রাগ করে থাকবেন না। চাইলে আমাকে বকাঝকা করুন, তবে রাগ করে থাকবেন না প্লিজ। বিহান এবার আয়াতের দিকে তাকালো। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে ওর। আজ প্রথম বিহানের চোখে পানি দেখতে পেল আয়াত। আয়াতের বুকটা আরও কেঁপে উঠল। ও কি ওর বিহানকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে? বিহান আয়াতের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতে চুমু খেয়ে বলল, কেঁদো না প্লিজ, তোমার কোনো দোষ নেই। আর তোমার কথায় আমি রাগও করিনি। আসলে আমি তোমার জন্য ভয় পাচ্ছিলাম। আমার ভয় হয় আমার অস্তিত্বের প্রভাব কখনো তোমার উপর না পড়ে। আয়াত, আমি জানি না আমার রক্ত কেমন, আমার জন্মদাতা কেমন, তবে এটা আমি নিশ্চিত যে সে কোনো ভালো মানুষ হবে না। কারণ কোনো ভালো মানুষ এমন কাজ করতে পারে না। কোনো ভালো মানুষ পতিতা বলিতে যায় না। সে নিশ্চয়ই কোনো নিকৃষ্ট মানুষ হবে। আর আমার রক্তেও সেই নিকৃষ্ট মানুষের রক্ত বইছে। আমার ভয় হয় আমার এই রক্ত কখনো তার রক্ত না দেখালে হয়। আমিও যেন ওই লোকটার মতো না হয়ে যাই। আর তার প্রভাব যেন তোমার উপর কখনোই না পড়ে। তাহলে আমি সহ্য করতে পারবো না, বেঁচে থেকেও মরে যাব। আয়াত পা উঁচু করে বিহানের কপালে চুমু খেয়ে বলল, কখনো না, একদম এসব কথা বলবেন না। আপনি কখনো ওই ব্যক্তির মতো হবেনই না। আপনি আমার বিহান, আমার দেখার সেরা পুরুষ। তার দ্বারা কখনো কোনো অনৈতিক কাজ হবেই না। বিহান আয়াতকে জড়িয়ে ধরে বলল, প্লিজ, কখনো এমন হলে আমাকে সামলে নিও। আমাকে ছেড়ে যেও না। দরকার হলে আমাকে বকাঝকা করো, শাস্তি দিও, তবুও ছেড়ে যেও না। আয়াত ও বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো না।
যাই হয়ে যাক না কেন আমি সবসময় আপনার পাশে আছি। বিহান একটা তৃপ্তির হাসি দিল। আয়াত থাকতে আর কিছু চাই না ওর। আরও এক সপ্তাহ পার হয়ে গেছে। সবাই যার যার জীবনে হাসি খুশি দিন কাটাচ্ছে। আজ সবাই আদিত্যের বাসায় মিলিত হয়েছে। আদিত্যই সবাইকে আসতে বলেছে। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। একটু পরে আদিত্য অফিস থেকে ফিরল। দরজায় বেল বাজাতেই প্রতিদিনের মতো নূর হাসি মুখে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আদিত্য যথারীতি তার অভ্যাস অনুযায়ী প্রসারিত হাসি দিল। কোনো দিকে না তাকিয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর বেচারি কিছু বলার সময়ও পেল না। আদিত্য এবার ঠোঁট চোখা করে নূরের গালে চুমু দিতে গেলে নূর চোখের ইশারায় পেছনে তাকাতে বলল। আদিত্য ওইভাবে সামনে তাকিয়ে দেখলো সব কয়টা দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবির তখন দুষ্টু হেসে বলল, আচ্ছা কি দিনকাল এলো। আজকালকার পোলাপানের লজ্জা শরম যেন হোলসেলে বেচে দিয়ে এসেছে। কেমন মাসুম বাচ্চাদের সামনে চুম্মাচাটি করে বেড়াচ্ছে। এদের জন্য দেশ আজ রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ তুমি এতে হেদায়েত দান করো। নূর তো লজ্জায় মাটির নিচে ডেবে যাচ্ছে। তবে আদিত্য ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, তো তোকে দেখতে কে বলেছে? আমার বউকে আমি যেখানে খুশি সেখানে আদর করব। তোর কি বে? তুই দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখ। কথাটা বলেই আদিত্য নূরের গালে টুস করে একটা চুমু দিয়ে দিল। নূর লজ্জায় মরিমরি অবস্থা। বিহান মুখে আঙ্গুল ঢুকিয়ে শির বাজিয়ে উঠে বলল, জিও মামা, এই না বলে আসল বাপের বেটা। বউরে আদর করুম, তার আবার শুক্রবার শনিবারের কি আছে, তাই না বউ? কথাটা বলে বিহান এক হাতে আয়াতের কাঁধের উপর দিয়ে নিজের সাথে চেপে ধরল। আয়াত চোখ বড় বড় করে বিহানের দিকে তাকালো। বড় ভাইয়ের সামনে কেমন নির্লজ্জের মতো কাজ করছে। বিহান এবার আবিরের দিকে তাকিয়ে বলল, আর তুই আসল কথাটা ক না। আসল কথা হইল তোর এসব দেখে বরানটা জইলা যায়, কারণ তুই এসব করতে পারস না। তাই তোর অবস্থা এখন ওই অসহায় ব্যক্তির মতো হয়েছে, যার সামনে সুস্বাদু খাবার রাখা আছে, তবে খেতে মানা। কথাটা বলেই বিহান হো হো করে হেসে উঠল। বাকিরাও হাসতে লাগলো। আবিরের অসহায় ভাব বলে উঠল, হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আজ কোচি বিয়ের সাথে প্রেম করার ফল পাচ্ছি। এর চেয়ে তো বিদেশি মেয়ের সাথে প্রেম করে ভালো ছিল। কমসে কম এমন ওনারে তো থাকতে হতো না। আবিরের কথায় নীলার দাঁত কটমট করে চোখ গরম করে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে মেকি হাসি দিয়ে বলল, জাস্ট কিডিং। আমার কোচি বিয়ের মতো কি কেউ হয় নাকি? একটু পরে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, হঠাৎ ডাকলি যে, কি হয়েছে, কিছু বলবি? আদিত্য সবার সামনে দাঁড়িয়ে বলল। তোদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সবাই হঠাৎ অতি খুশি হয়ে গেল। আবির আর বিহান হেসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, ওয়াও, ইয়ার অভিনন্দন অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। আয়াত আর নীলাও খুশিতে নেচে উঠে নূরকে জড়িয়ে ধরে আসতে। ইয়াহু, ইউ আর সো হ্যাপি। অনেক অনেক অভিনন্দন। আদিত্য আর নূর দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। এরা কিসের অভিনন্দন দিচ্ছে সেটাই বুঝতে পারছে না ওরা। আদিত্য ভ্রুকুসকে বলল, পুরো কথা না শুনেই খুশি হচ্ছিস কেন তোরা? আর এত অভিনন্দন দেওয়ারই বা কি আছে? আবির বলে উঠল, বারে, আমি চা চলতে যাচ্ছি আর খুশি হব না? আমার তো খুশিতে সারা বাড়ি জুড়ে নাচতে ইচ্ছে করছে। বিহান বলে উঠল, ও, আমি তো দুইটা হমু, শাশু আবার মামা, আমার তো ডাবল খুশি। আয়াত বলল, আর আমি ফুবি হতে চলেছি। ওয়াও, ভাবতেই খুশি লাগছে। নীলা বলে উঠল। আরে আমি তো খালামণি হব, ইস কি মজা। আদিত্য আর নূর যেন তাজ্জব বনে গেল। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। এদের অবস্থাটাও তেমনই হয়েছে। আদিত্য একটু ধমকে সুরে বলল, চুপ কর সবগুলো। পুরো কথা শোনার আগেই লাফালাফি শুরু করে দিয়েছে। আরে এমন কিছুই না। আবির বলে উঠল, কেন? তুমি তো বললে গুড নিউজ, তাই তো তোরা ধেই ধেই করে নাচা শুরু করে দিলি। গুড নিউজ মানে কি শুধু ওটাই নাকি? আরে আমি তো অন্য কিছু বলছিলাম। কি বলছিলে? আসলে আমি আমাদের সবার জন্য কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি। সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছি। কাল সকালে আমরা সবাই প্লেনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আদিত্যর কথায় সবাই খুশিতে হৈ হৈ করে নাচতে লাগলো। ডিনার শেষে একটু আগে আদিত্য রুমে এসেছে। ফোনে কারোর সাথে কথা বলছে। তখনই হঠাৎ নূর রুমে এসে দৌড়ে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে ফোন কেটে বিছানার উপর রাখলো। তারপর নূরের হাত ধরে
ওকে সামনে নিয়ে আসলো। নূর সামনে থেকে আবারও জড়িয়ে ধরে খুশি মনে বলে উঠল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এতগুলো থ্যাংক ইউ। জানো, আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সমুদ্র দেখার, সমুদ্রের পানিতে নামার, কিন্তু কখনো যাওয়াই হয়নি। স্কুল কলেজ থেকে পিকনিকে গেলেও বাবা আমাকে একা ছাড়তই না, তাই যাওয়ারও হতো না। এখন ফাইনালি সমুদ্র দেখতে পারবো। ইস, আমার যে কি খুশি লাগছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, আর তোমার এই খুশিটাই তো আমার তৃপ্তি। আমার তো বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যার জন্য তোমাকে আমি আজ এই খুশিটা দিতে পারলাম। কারণ এর আগে কখনো গেলে তো আজকের মতো তোমার এই খুশিটা আমি দেখতে পেতাম না। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ হিরো, ইউ আর বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, চলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে, না হলে তুমি যে ঘুম পাগলি, তোমার ঘুমই ভাঙবে না। আরে কি বলো, আমার তো এক্সাইটমেন্টে আজ ঘুমই আসবে না। কখন সকাল হবে আর কখন যেতে পারবো। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলল, তাহলে আর শুধু শুধু জেগে থেকে কি হবে, তোমার তো সময় কাটবে না, তাই না? তার চেয়ে বরং কিছু কাজ করা যাক, এতে বরং তোমার সময়ও কেটে যাবে, কি বলো? কথাটা বলে আদিত্য চোখ টিপ মারল। নূর আদিত্যের মনোভাব বুঝতে পেরে মুখ দিয়ে মিছি হাই তুলে বলল, কি যে বলো না, আমার তো ঘুমে চোখ ভেঙে আসছে। যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। নূর তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আদিত্য হেসে দিয়ে বেডে এসে নূরকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে যথাসময়ে ওরা প্লেনে উঠে পড়ল। নূরের এক্সাইটমেন্টে হাত পা কাঁপাকাঁপি করছে। এই প্রথম ও প্লেনে চড়েছে। সব কিছু অতি আনন্দিত লাগছে ওর কাছে। এক অভূতপূর্ণ অনুভূতি হচ্ছে। আদিত্য নূরের হাত ধরে ওদের সিটে এনে জানালার পাশের সিটে নূরকে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশের সিটে বসলো। তারপর নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। একটু পরেই প্লেন টেক অফ করতে শুরু করলো। নূরের এবার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। মনে হচ্ছে ও বোধহয় প্লেন থেকে পড়ে যাচ্ছে। নূর ভয়ে আদিত্যর বাহু খামচে ধরল। আদিত্য তাড়াতাড়ি করে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই এঞ্জেল, আমি আছি না, কিছু হবে না, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। কিছুক্ষণের মধ্যেই প্লেন পুরোপুরি টেক অফ করে সোজা হয়ে গেল। নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো, সব ঠিক হয়ে গেছে, জানালার বাইরে তাকিয়ে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আদিত্যের কথায় নূর এবার ধীরে ধীরে মাথা তুলে জানালার বাইরে তাকালো। বাইরের দিকে তাকিয়ে সত্যি নূর মুগ্ধ হয়ে গেল। উপর থেকে নিচে সবকিছু কত ছোট ছোট লাগছে। ছোট ছোট ঘরবাড়ি, গাছগাছালি, নদী নালা সবই দেখা যাচ্ছে। জানালার পাশ দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। সব কিছু অপূর্ব, অতুলনীয় লাগছে। নূরের ইচ্ছে করছে হাত বাড়িয়ে মেঘগুলো ছুঁতে, তবে আফসোস এখন এটা সম্ভব না। তাই মুগ্ধ নয়নে তাকিয়ে সব কিছু উপভোগ করছে। আর আদিত্য তার এঞ্জেলের মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছে। যথাসময়ে প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলে সবাই একে একে নেমে এলো। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালো। আদিত্য আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিল, তাই ওদের জন্য আগে থেকেই এয়ারপোর্টের বাইরে গাড়ি অপেক্ষা করছিল। আদিত্য ড্রাইভারকে ফোন করতেই একটু পরে একটা ব্ল্যাক হাউস কার ওদের সামনে এসে থামলো। সবাই যার যার মতো গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভারকে প্রথমে ওদের বুক করা রিসর্টে নিয়ে যেতে বলল। গাড়ি চলছে আপন গতিতে। নূর জানালার বাইরে তাকিয়ে দুই পাশে সারিবদ্ধ সবুজ গাছগাছালি দেখছে। নূর যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। আদিত্য কলাতলি বিচের কাছে একটা নামি দামি রিসর্ট বুক করেছে। গাড়ি সেদিকেই যাচ্ছে। গাড়ির ভেতর থেকেই বড় বড় নারিকেল গাছের সারি আর সমুদ্র দেখা যাচ্ছে। নূরের যেন আর তর্স হইছে না কখন ও ওই সমুদ্রের পানিতে নামতে পারবে। কিছুক্ষণ পরেই ওরা রিসর্টে চলে এলো। রিসর্টে এসে আদিত্য রিসিপশন থেকে চাবি নিয়ে সবাইকে যার যার রুমের চাবি দিয়ে দিল। আদিত্য দুটো হানিমুন সুইট বুক করেছে, একটা ওর আর নূরের,
আরেকটা বিহান আর আয়াতের জন্য, আর দুটো আলাদা রুম বুক করেছে আবির আর নীলার জন্য। আদিত্য সবাইকে ওদের চাবি দিয়ে বলল। আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার বের হব। সবাই খুশি খুশি রাজি হলেও আবির মুখ ফুলিয়ে রেখেছে। সেটা দেখে আদিত্য বলে উঠল। কিরে, তোর আবার কি হলো? এভাবে বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আবির করুণ সুরে বলল। ভাইয়া, এটা কেমন কথা? মানে তোমরা দুজন যার যার পার্টনার নিয়ে একসাথে থাকবে, আর আমার বেলায় এমন অবিচার কেন? যাও, খেলবো না আমি। না মানে বলছিলাম যে নীলা বেচারে একা একা তো ভয় পাবে, তাই না? তাই বলছিলাম যে আমরা এক রুমে থাকি না। নীলা ভ্রুকুসকে বলে উঠল। ও হ্যালো, আপনাকে কে বললো আমি ভয় পাবো? আমি মোটেও ভয় পাই না, আমি একাই থাকতে পারবো। আবির দাঁতে দাঁত চেপে বলল। তুমি চুপ থাকো না, তুমি হলে ছোট মানুষ, তুমি কিছু বোঝো না। আদিত্য বলে উঠল। ওই বুদ্ধিমান, নিজের ফালতু আইডিয়া তোর কাছেই রাখ। শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো বোকা আমি না। এখন ড্রামা বন্ধ করে নিজের রুমে যা। বেচারা আবির অগত্যা মলিন মুখে নিজের রুমের দিকে এগুলো। বাকিরাও যার যার রুমে গেল। বিহান আর আয়াত ওদের রুমে ঢুকতেই বিহান বেডের ওপর ঠাস করে চিত হয়ে শুয়ে পড়ল। আয়াত বিহানের কাছে এগিয়ে এসে বলল। এ কি, আপনি আমার শুনলেন কেন? ভাই কি বললো শোনেননি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আবার বের হতে হবে। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে দিল। আয়াত চমকে উঠে বলল। আরে কি করছেন, ছাড়ুন, ফ্রেশ হতে যাবো তো। বিহান আয়াতের গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল। চারো না বাইরে যাওয়া, ওদের যেতে দাও। আমার তো রুমেই ভালো লাগছে। আমরা আজকে রুমেই থাকি না, শুধু তুমি আর আমি, আর কেউ না। ভেবে দেখো কত মজা হবে। আয়াত বলে উঠল। এই না, একদম না। দেখুন, এসব চিন্তা ভাবনা করবেন না কিন্তু। আমি কিন্তু বেড়াতে এসেছি, সমুদ্র দেখতে এসেছি, রুমে ঢুকে বসে থাকতে আসিনি কিন্তু। এমন করলে কিন্তু আমি কথা বলবো না, প্লিজ উঠুন না। ওকে বাবা, উঠছি। তোমাদের না ভালো জিনিসের কদর নেই। কত সুন্দর একটা অফার দিলাম, তাও কান্দে। নিজের জামাইয়ের চাইতে আজ ওই সমুদ্রই বড় হয়ে গেল। কি আছে ওই সমুদ্রে? খালি পানি আর পানি। এটা কোনো দেখার জিনিস হলো? সে আপনি বুঝবেন না, তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ, যাচ্ছি। কথাটা বলে বিহান গাল ফুলিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আয়াত মুচকি হেসে উঠে গিয়ে লাগেজ খুলে দুজনের জামা কাপড় বের করলো। আদিত্যরাও ওদের রুমে ঢুকলো। নূর রুমে ঢুকে হা হয়ে গেল। রুমটা খুবই সুন্দর, হয়তো রিসোর্টের সবচেয়ে বেস্ট রুম এটা। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। নূর দ্রুত গিয়ে জানালা খুলে দিতেই ঠান্ডা দমকা হাওয়া এসে নূরের মুখে লাগলো। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। শরীরটা যেন শীতল হয়ে গেল ওর। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এসে পেছন থেকে দুই হাতে নূরের কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলল। রুমটা পছন্দ হয়েছে আমার অ্যাঞ্জেলের? নূর আদিত্যের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল। শুধু পছন্দ না, অনেক 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 পছন্দ হয়েছে। আমার তো আর তর সইছে না। আমরা কখন সমুদ্রে যাব বলো না। যাব, একটু পেশেন্স রাখো, আগে ফ্রেশ হবে, চলো। নূর মাথা ঝাঁকিয়ে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর সবাই আবার নিচে নেমে এলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিচের দিকে গেল। বিচে আসতেই নূরের খুশি আর দেখে কে। সমুদ্রের সৌন্দর্যে বিমোহিত হয়ে গেল নূর। সমুদ্রের পানিতে পা ডোবাতেই নূরের সারা শরীর যেন শিরশির করে উঠল। আনন্দ চিত্তে নেচে উঠল মনটা। আবির তো এসেই নেমে পড়েছে পানিতে। বিহান দুষ্টু হেসে বলল। পানিতে যেন মুইতা দিস না, তোর তো ভরসা নাই। বিহানের কথায় আবির তেড়ে এলো বিহানের দিকে, আর বিহান দৌড়াতে লাগলো। আবির একসময় বিহানকে ধরে পানির ভেতর ঠেসে ধরে বলল। আর আমি মতি না, তাহলে তুই এখন সেটা খা। ওদের কাণ্ড দেখে সবাই হাসছে। একটু পরে আবির আর বিহান দুজনেই পানিতে মস্তি শুরু করে দিল। দুজন একসাথে পানির ভিতর নাচতে নাচতে গান গাইছে। আয়াত আর নীলাও হাঁটু পানিতে নেমে পানি ছিটাছিটি করছে। ওদের পানিতে মস্তি করতে দেখে নূরেরও পানিতে নামতে ইচ্ছে করছে, কিন্তু আদিত্য ওর হাত ধরে রেখেছে দেখে ও পারছে না। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল। হাত ছাড়ো না, আমি তো পানিতে নামবো। আদিত্য বলে উঠল। না, এখানে নামা যাবে না। দেখছো না আশেপাশে কত মানুষ? সাদমান শাহরিয়ার আদিত্যের স্ত্রী এভাবে সবার সামনে ভেজা শরীরে থাকবে, এটা কখনোই সম্ভব না। আদিত্যর কথায় নূরের মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রে এসে যদি পানিতেই না নামলো তাহলে আসার কি মানে হলো? নূর অভিমানী সুরে বলল। ঠিক আছে,
তাহলে আর এখানে থেকে কি লাভ? চলো রিসোর্টে ফিরে যাই। ঠিক আছে চলো। আদিত্য নূরের হাত ধরে হাঁটা শুরু করলো। নূর আরও অবাক হয়ে গেল। এ তো ভেবেছিল ওর মন খারাপ দেখে আদিত্য রাজি হয়ে যাবে, কিন্তু সে তো ওর মন খারাপকে নির্দ্বিধায় উপেক্ষা করে দিল। নূরের এবার কান্না পাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যেতে, কিন্তু মানুষজনের সামনে এভাবে সিন ক্রিয়েট করা যাবে না। তাই নূর ওভাবেই অভিমান করে আদিত্যর সাথে যেতে লাগলো। একটু পর নূর দেখলো আদিত্য রিসর্টের দিকে না, অন্য দিকে যাচ্ছে। নূর সেটা দেখে একটু ভ্রু কুঁচকালো, তবে অভিমানের কারণে কিছু বলল না। আজ সে কথাই বলবে না আদিত্যের সাথে, মনে মনে পণ করে নিয়েছে। এভাবে বীজ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূরে চলে এসেছে। এদিকে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। জায়গাটাও খুব সুন্দর, মানুষের কোলাহল না থাকায় এদিকটা অনেক মনোরম আর নিরিবিলি। নূর মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তখনই আদিত্য বলে উঠল, নামবে পানিতে? নূর অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি তো বললে নামতে পারবো না। আদিত্য মুচকি হেসে বলল, আমি বলেছিলাম ওখানে নামা যাবে না, তার মানে এই না যে আমি আমার এঞ্জেলের ইচ্ছে পূরণ করব না। ওখানে মানুষ ছিল তাই নামতে দেয়নি, কিন্তু এখানে কেউ নেই। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে জনসাধারণের আসার পারমিশন নেই। তবে আমি এখানকার ভারপ্রাপ্ত অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। আর তুমি তো জানোই তোমার হাজব্যান্ডকে মানা করার ক্ষমতা কারো নেই। নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। ফট করে আদিত্যের গালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে প্যান্টের নিচের অংশ গুটিয়ে নিল। তারপর নূরের হাত ধরে ধীরে ধীরে পানিতে নামলো। নূর তো পানিতে নেমে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে দিল। হাঁটু পানিতে নেমে হাত দিয়ে পানি ছিটাছিটি করছে। নূর দুষ্টুমি করে দুই হাতে পানি নিয়ে আদিত্যের দিকে ছুঁড়ে মারল। আদিত্য মুখের ওপর হাত নিয়ে বলল, কি করছো অ্যাঞ্জেল? নূর আদিত্যের কথায় পাত্তা না দিয়ে আরও বেশি করে পানি মারতে লাগলো। তাই এবার আদিত্য নূরকে পানি মারতে শুরু করলো। নূর আদিত্যের সাথে পেরে না উঠে এবার পানির ভেতর হাত দিয়ে একদলা বালি তুলে নিয়ে আদিত্যের গায়ে ছুঁড়ে মারল। আদিত্য থেমে গিয়ে একবার নিজের গায়ের দিকে আরেকবার নূরের দিকে তাকালো। নূর জিভ দেখিয়ে বলল, এখন কেমন লাগে? আমার সাথে পাঙ্গা নিলে এমনই হবে। হবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে আসতে লাগলো, আর নূর তা দেখে হাসতে হাসতে পানির ভেতর দৌড়াতে লাগলো। আদিত্য হাসি মুখে নূরের পেছনে দৌড়াচ্ছে। একসময় নূরের কাছে এসে ওকে ধরে ফেললো। দুই হাতে পেছন থেকে নূরের কোমর জড়িয়ে ধরে উঁচু করে গোল গোল ঘোরাতে লাগলো, আর নূর খিলখিল করে হাসতে লাগলো। এরপর আদিত্য নূরকে পাজা কোলে নিয়ে আরও গভীরে পানিতে এগিয়ে গেল। বুক সমান পানিতে এসে আদিত্য নূরের দুই পা নিজের কোমরের সাথে পেঁচিয়ে নূরকে কোলে বসিয়ে নিল। নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর ইউ রেডি? নূর মাথা নিচু করে হালকা ঝাঁকালো, মানে সে রেডি। আদিত্য মুচকি হেসে নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে নূরকে নিয়ে পানিতে ডুব দিল। হেমন্তের আগমন ঘটেছে। বাতাসের আনাগোনায় শীতল ভাব শুরু হয়েছে। মেঘলা মেঘলা দিন, মাঝে মধ্যে মিষ্টি রোদের উকিঝুঁকি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। ভোরের দিকে হালকা ঠান্ডা হলেও দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার। এমন মৌসুমেই যেন ভ্রমণের আসল স্বাদ পাওয়া যায়। গতকাল ওরা সবাই অনেক মজা করেছে। কলাতলি বিচের পর সুগন্ধা বিচও ঘুরেছে ওরা। ছেলেরা 3 জন স্পিডবোট আর ঘোড়ার সাওয়ারি করেছে, আর মেয়েরা পাশের মার্কেটে গিয়ে হরেক রকম কেনাকাটা করেছে। আরও অনেক মাস্তি করেছে সবাই। আজ এসেছে ইনানি বিচ। সবাই সকাল সকালই রেডি হয়ে নাস্তা করে এখানে এসে পৌঁছেছে। ওরা একটা লোকাল জিপ ভাড়া করে এসেছে। এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। সবার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। স্পেশালি নূরের কাছে আরও বেশি ভালো লাগছে। আদিত্য আর নূর হাত ধরে বালুর নরম বিছানায় হাঁটছে। সমুদ্রের ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আজ আকাশটা মেঘলা হওয়ায় পরিবেশটা আরও বেশি অপূর্ব হয়ে উঠেছে। সামনেই আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউবন আর নারিকেল গাছ। তার নিচ দিয়ে কত শুকনো নারিকেল পড়ে আছে। সামনে বিশাল সমুদ্রের নীল জলরাশি শোষ গর্জনে অতুলনীয় অনুভূতি হচ্ছে।
আবির নারিকেল গাছ দেখে বিহানের দিকে তাকিয়ে বলল, চল আমি আর তুই মিলে এখানে ডাবের দোকান দেই। ভালো না আইডিয়াটা? এক ডাব 10 টাকা, দেখবি আমাদের ব্যবসা একদম জমজমাট হয়ে যাবে। বিহান বলে উঠল, হ, ওইসব তো বুঝলাম, তোই ডাব পারবো না কেডা, তুই পারবি। নারকেল গাছ তো দূরে থাক, জীবনে কখনো কলা গাছেও চড়ছোস, আইসে আমার ব্যবসায়ী। এমন হয়ে বলছিস যেন তুই সকাল দুপুর এই কাজ করিস, রাতের বেলা কি নারকেল গাছে উঠে পার্ট টাইম ভূতের কাজ করিস? হ, করি তো, তুইও করবি নি। অনেক ফিমেল ভূত ফলোয়ার পাবি, লাইক সেট হইয়া যাইব মাইরে। কথাটা বলে বিহান হাসতে লাগলো। বাকিরাও ওর কথাই হেসে দিল। নূরের খুব ইচ্ছে করছে খালি পায়ে হাঁটার। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি জুতো খুলে খালি পায়ে হাঁটি। আদিত্য বলে উঠল, এই না না, বিচে অনেক ভাঙা শামুক আর ঝিনুকের টুকরো থাকে, পায়ে গেঁথে যেতে পারে। এবার আর নূরের রাগ হলো না, বরং আদিত্যের প্রতি আবেগী হয়ে উঠল। ইচ্ছে করছে সবার সামনে জড়িয়ে ধরে বলতে, তুমি এত ভালো কেন বাসো? মাঝে মধ্যে একটু কম ভালোবাসলেও তো হয়। এত ভালোবাসা যে রাখার জায়গা পাই না আমি। নূর মায়াবী চোখে আদিত্যের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। আদিত্য নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হয়েছে অ্যাঞ্জেল, আজকে আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? নূর কিছু না বলে মুচকি হেসে আদিত্যের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে হালকা করে মাথা রাখলো। একটু পরে ওরা সবাই বিচে জমে থাকা পাথরগুলোর উপরে গিয়ে বসলো। পাথরগুলো একটু শ্যাওলা হয়ে কেমন পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের হাত ধরে সাবধানে একটা বড় পাথরের উপর বসালো, তারপর নিজেও ওর পাশে বসলো। নূর আদিত্যের কাঁধে মাথা রেখে সমুদ্র বিলাস করতে লাগলো। আবির ক্যামেরা বের করে ওদের এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিল। তারপর আরও অনেক ছবি তুলতে লাগলো। নীলা নানান পোজে ছবি তুলছে আর আবির শুধু ক্যাপচার করে যাচ্ছে। আয়াত বিহানের পাশে বসে সমুদ্র দেখছে। সমুদ্রের পানির উত্তাল ঢেউয়ের শোষ শব্দে আর এমন মনোমুগ্ধকর পরিবেশে আয়াত আনমনেই গেয়ে উঠল। আয়াতের সাথে নূর আর নীলাও দুজনেই সুর মিলিয়ে গেয়ে উঠল, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দীপবাসিনী। বাজাও কি বলো সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, বাজাও কি বলো সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, তব কমলি মনি ফুটে এলাচের ফুল, দোলে কুসুম বিলাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। ইন্দ্রাণী বিচে আরও কিছুক্ষণ থেকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য টেবিল বুক করে বসে পড়লো। ওয়েটার মেনু নিয়ে আসলে আদিত্য সবার দিকে তাকিয়ে বলল, কি খাবে তোমরা? এখানে অনেক ভালো ভালো সামুদ্রিক মাছের আইটেম আছে,
যেমন চিংড়ি, রূপচাঁদা, চুরি, কোরাল, লইট্টা আর শুটকি মাছের ভর্তাও আছে। নূর বলে উঠল। আমি শুটকি ভর্তা খাবো। আয়াত আর নীল শুটকি ভর্তার কথাই বলল। আবির বলে উঠল। আমি তো ভাই সবগুলি খাবো, আমার জন্য সব আইটেমই অর্ডার কর। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল। এত যে হান্দাইবি হজম করবার পারবি তো? শেষে জানি সব রাস্তায় ঢাইলা থুইয়া যাস না। আর যদি গাড়ির ভিতরে কোনো গ্যাস সার্চস খবর আছে তোর, একেবারে উষ্টা মাইরা গাড়ি থেকে ফালাই দিমু। আবির দাঁত কিরমির করে বলল। ওই তোর লজ্জা করে না বইয়ের বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে? তোরে না বলছি সম্মান দিয়ে কথা বলবি, সবসময় সালাম দিয়ে কথা বলবি। বিহান শয়তানি হাসি দিয়ে বলল। আরে বাস, আমি তো ভুলেই গেছিলাম, তুই আবার আমার হুমুন্দি লাগোস। তোরে তো সম্মান দেওয়াই হয় নাই। খারা অহনই সালাম করতাছি। কই তোর পা জোড়া কই? কথাটা বলে বিহান আবিরের এক পা ধরে উপরের দিকে তুলে ফেলল, আর বেচারা আবির চেয়ার উল্টে নিচে পড়ে গেল। এদের কাণ্ড দেখে সবার হাসার রোল পড়ে গেল। আবির রেগে গিয়ে উঠে বসে বিহানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল। হ্যাঁ আমি, এটা কেমন সম্মান? লে হালুয়া, তুই তো কইলি সালাম করতে, আর পাও না ধরলে সালাম কেমতে করুম? তাই বলে পা ধরে উপরে তুলতে হবে? তুই ঝুঁকে সালাম করতে পারিস না? বিহান অ্যাটিটিউড দেখিয়ে বলল। বিহান কখনো কারো সামনে ঝুঁকে না, বুঝছস? হার আমি, আমার বোন রে আর তোর সাথে থাকতে দিব না। তো নিয়ে যা, কে ঠেকাইছে? আদিত্য এবার একটু ধমকে সুরে বলল। কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? দেখ সবাই দেখছে, এখন চুপচাপ খেয়ে নে। একটু পরে খাবার আসলে সবাই খাওয়া শুরু করলো। সবাই খুব তৃপ্ত সহকারে আহার গ্রহণ করলো। খাবারগুলো সত্যি অনেক মজাদার ছিল। খাবার শেষে সবার পছন্দের ডেজার্ট অর্ডার করলো। নূরের জন্য ওর ফেভারিট রসমালাই অর্ডার করলো আদিত্য। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লো ওরা। আবারও ওদের রিজার্ভ করা জিপে এসে বসলো। এবার ওরা হিমছড়ি যাবে। হিমছড়ি পাহাড়, ঝর্ণা আর বীজ ঘুরবে। কিছুক্ষণ পরেই জিপ চলতে শুরু করলো। জিপের ছাদ খোলা হাওয়ায় শো শো করে বাতাস লাগছে। আবির আর বিহান উঠে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে চারপাশে সব কিছু দেখতে লাগলো। ওদের দেখে নূরও আদিত্যের দিকে তাকিয়ে বলল। আমিও দাঁড়িয়ে দেখবো প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল। ঠিক আছে। আদিত্য নূরের হাত ধরে ওকে নিয়ে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই শোষো বাতাসে নূরের চুলগুলো সব আদিত্যের মুখে বাড়ি খাচ্ছে। নূরের প্রচুর ভালো লাগছে। দুপাশে সারি সারি গাছগাছালি আর পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু পরে আয়াত আর নীলাও উঠে দাঁড়িয়ে মোমেন্ট এনজয় করতে লাগলো। আবির ক্যামেরা চালু করে সব ভিডিও করতে লাগলো। আরও কিছুক্ষণ পর ওরা হিমছড়ি এসে পৌঁছালো। জিপ থেকে নেমে ওরা হেঁটে হেঁটে হিমছড়ি পাহাড়ের ঝর্ণার দিকে এগিয়ে গেল। আদিত্য সবসময়ের মতো নূরের হাত ধরে হাঁটছে। পাহাড়ি রাস্তা হওয়ায় হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তারপরও এদিকে একটু বৃষ্টি হওয়ায় রাস্তাটা আরও কাদা কাদা আর পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল। নূর, তোমার হাঁটতে সমস্যা হলে আমি কুলে নেব। নূর চোখ বড় বড় করে বলল। এই না না, একদম না, আমি একদম ঠিক আছি। সবার সামনে এভাবে কোলে নিবে না কিন্তু। আরে আমার মুখে আমি কুলে নেব, এতে সবার কি যায় আসে? হ্যাঁ, অনেক যায় আছে। আমি নিজের পায়ে হাঁটতে পারবো, কোলে নিতে হবে না। আবির পেছন থেকে বলে উঠল। আরে ভাই, তোমার এত কুলেনের শখ থাকলে আমাকে নাও না। আমার তো হাঁটতে হাঁটতে পা লেগে গাছে ফল ফলসিও ধরে গেছে। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল। পোকা ধরা ফল হইব, বান্দুরেও খায় না। এভাবে হাসাহাসির মধ্যেই ওরা ঝর্ণার কাছে এসে পৌঁছালো। ঝর্ণা দেখে সবার মন জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা ধারার ঝুমঝুম শব্দ আর স্বচ্ছ পানির কলরবে নেচে উঠছে মন। নূরের খুব ইচ্ছে হচ্ছে ঝর্ণার পানি ধরার। তার ইচ্ছার কথা আদিত্যকে বলতেই আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে ঝর্ণার কাছে নিয়ে গেল। ঝর্ণার কাছে দাঁড়িয়ে দুহাতে ঝর্ণার পানি ধরছে নূর। নূরের যে কি খুশি লাগছে, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আবির ক্যামেরা বের করে ওদের ছবি তুলে নিল। বাকিরাও একে একে ঝর্ণার পানিতে নিজেদের স্নিগ্ধ করে নিল। আর আবির তো গায়ের টি শার্ট খুলে সোজা ঝর্ণার নিচে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল।
আর ওখানকার মেয়েগুলো সব হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। নীলা তো শুধু রাগে কটমট করছে, মনে মনে শুধু ভাবছে। একবার শুধু একলা পাই, তারপর সব হিরোগিরি ছুটিয়ে দিব। একটু পরে ওরা আবার ব্যাক করলো। ঝর্ণা দেখার পর ওরা হিমছড়ি সমুদ্র সৈকত দেখলো। তারপর আবার জিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। কক্সবাজার আসতে আসতে বিকেল হয়ে গেল। হাতে সময় থাকায় ওরা আজ লাবণী পয়েন্ট আর শৈবাল পয়েন্টেও যাওয়ার সিদ্ধান্ত নিল। লাবণী পয়েন্ট ঘুরে ওরা শৈবাল পয়েন্টে এলো। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। বিচের পাশেই ঝাউবনের ভেতর চিকন ইটের রাস্তা, সেখান দিয়ে ওরা হাঁটাহাঁটি করছে। আবির হঠাৎ পেছন থেকে নীলার হাত চেপে ধরে সবার অগোচরে নীলাকে টেনে নিয়ে গেল ঝাউবনের ভেতর। বনের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে আটকে ধরল। নীলা ভ্রুকুসকে কিছুটা রাগী কণ্ঠে বলল, কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? ছাড়ুন আমাকে। আবির একটু অভিমানী সুরে বলল, তুমি না আসলেই একটা নিষ্ঠুর। আমার সাথে এত নির্দয় কেন তুমি? বেড়াতে এসে কোথায় একটু নিজের হুবরের সাথে টাইম স্পেন্ড করবে, একটু বেশি বেশি করে ভিটামিনের ডোজ দিবে, তা না সবসময় শুধু ওদের সাথে চিপকে থাকো। আরে ভাই, এই অধীমত দেখেও তো একটু চোখ তুলে তাকাও। নীলা একটু তাচ্ছিল্যের সুরে বলল, কেন আমার তাকাতে হবে কেন? আপনার তো তাকানোর জন্য অনেক মানুষ আছে, তাদেরকে বেশি করে নিজের বডি দেখিয়ে বেড়ান। আবির দুষ্টু হেসে বলল। কেমন জানি পরা পরা গন্ধ পাচ্ছি, কোথাও কিছু পুড়ছে নাকি? নীলা রাগ দেখিয়ে চলে যেতে নিলে আবির নীলাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি তো আমার সব কিছু আমার কচি বিয়ানকেই দেখাতে চাই, আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার মিষ্টি মিষ্টি আদরগুলো। এখন সেই যদি না দেখে তাহলে অন্যরা তো নজর দিবেই, তাই না? তাই বলছে কি, সবসময় আমার কাছাকাছি থাকো আর তোমার স্পেশাল নজর টিকা লাগিয়ে দাও, তাই দেখবে কেউ আর নজর দিতে পারবে না। আবিরের কথায় নীলা মাথা নিচু করে লাজুক হাসলো। আবির নীলার থুতনি ধরে মুখটা একটু উপরে তুলে নীলার ঠোঁটের দিকে ঝুঁকতেই নীলা হঠাৎ চোখ বড় বড় করে বলল, আরে জিজু। আবির চমকে গিয়ে নীলাকে ছেড়ে পেছনে তাকালো। পেছনে কাউকেই দেখতে পেল না আবির। আর নীলা এই সুযোগে ভো দৌড় দিল। আবির বুঝতে পারল নীলা ওকে আবার বোকা বানিয়ে চলে গেছে। আবির অতি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা কোনো কথা? খালি আমার সাথে কেন এমন হয়? এই জীবন রেখে কি লাভ? এর চেয়ে ভালো উঠিয়ে নাও পৃথিবী থেকে। না না না, আমাকে না, ওই পাশের বাড়ির মকবুলটা উঠাও। আমি তো শুধু মজা করছিলাম। বাই বাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আদিত্য নূরকে নিয়ে বিচের বালুতে এসে দাঁড়ালো। একটু পরেই আকাশ কমলা রঙের হয়ে এলো। চারপাশ আবছা লাল লালিমায় ছড়িয়ে পড়ল। আদিত্য নূরের পেছনে দাঁড়িয়ে পেছন থেকে নূরের ডান হাতের নিচে হাত দিয়ে নূরের হাতটা সামনে উঁচু করে মেলে ধরল। তখনই সামনে বিশাল থালার মতো হলুদ সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো। নূরের মনে হচ্ছে সূর্যটা যেন ওর হাতের ওপরই নামছে। নূর বিস্মিত হয়ে গেল। এত সুন্দর একটা মুহূর্ত এর আগে কখনো হয়নি ওর। সত্যি মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। সন্ধ্যার পরে সবাই আবার রিসোর্টে ফিরে এলো। আয়াত রুমে ঢুকে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওর কানের দুল খুলতে লাগলো। বিহান বেডে বসে বলে উঠল, আমার টি শার্ট আর ট্রাউজার কোথায় রেখেছো? একটু বের করে দাও তো। আয়াত কোনো কথা না বলে চুপচাপ লাগেজ খুলে বিহানের কাপড় চোপড় বের করে এনে বিহানের সামনে বেডের উপর রেখে দিল। তারপর আবার গিয়ে নিজের কাজ করতে লাগলো। বিহান হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, আজকের দিনটা সত্যিই অনেক ভালো ছিল, তাই না? অনেকদিন পর এত মজা করলাম। আয়াত আয়নার সামনে নিজের কাজ করতে করতে ছোট করে বলল। বিহান আরও কিছু টুকটাক বলল, তবে আয়াত শুধু হুঁ হুঁ করে যাচ্ছে। বিহান এবার ব্যাপারটা খেয়াল করলো। বিহান ভ্রুকুসকে বলল, কি হয়েছে তোমার? কথা না বলে শুধু হুম হুম করছো কেন? আয়াত লাগেজ থেকে নিজের কাপড় চোপড় বের করতে করতে ছোট করে বলল, কিছুই হয়নি। আয়াত তোর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই বিহান ওর হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে ওইছে কি, এমতে মুখ লটকাই আসো কেলা? আয়াত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কি আবার হবে? কিছুই হয়নি, ছাড়ুন, ফ্রেশ হবো। বিহান এবার আরো শক্ত করে ধরে বলল, সত্যি কথা না বললে সারা পাচ্ছ না তুমি। আরে বাবা, না বলে জানবো কি করে কি হয়েছে? বললাম
তো কিছু হয়নি, ছাড়ুন আমাকে। দেখো এখন কিন্তু রাগ বাড়ছে আবার। আরে এভাবে রাগ করার কারণটা কি সেটাই বুঝতে পারছি না আমি। সব কিছু তো ঠিক হয়েছিল, হঠাৎ কি হলো তোমার? এমন বিহেভ করছো কেন? আয়াত এবার একটু তাচ্ছিল্যে সুরে বলল। ও তাহলে এখন আমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি? তাই তো তখন ভাইয়াকে ওইভাবে নির্দ্বিধাই বলে দিলেন আমাকে নিয়ে যেতে। নিশ্চয় আর ভালো লাগছে না আমাকে? না লাগারই কথা, আপনি তো আর আমাকে চাননি, আমি তো আপনার ঘাড়ে চেপে বসেছিলাম, তাই তখন ঘাট থেকে নামাতে চাচ্ছেন। বিহান যেন তাজ্জব বনে গেল। ওই সামান্য মজার ব্যাপারটা এই মেয়ে এত সিরিয়াস বানিয়ে বসে আছে। আয়াতের কথাগুলো শুনে বিহান রাগে চোয়াল শক্ত করে বলল। আমি তো ভেবেছিলাম তুমি ম্যাচিওর আর বুদ্ধিমান হয়ে গেছো, কিন্তু তুমি যে এত বড় ডাম্প তা আমার জানা ছিল না। বিহানের কথায় আয়াত ছলছল চোখে বিহানের দিকে তাকালে বিহান আরো রাগী কণ্ঠে বলল। খবরদার, এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এক ফোঁটা নিচে পড়লে তোমার খবর আছে। ঠিকই তো বলেছি, তুমি ড্রাম্প না হলে কি নিতান্ত সামান্য একটা মজার ব্যাপার নিয়ে কেউ এভাবে সিরিয়াস হয়ে বসে থাকে? আরে আমি আর আবির তো সারাদিনেই যা বলি সব মজা করে বলি, তাই বলি কি ওই সব ধরে বসে থাকবে তুমি? এতটুকু কমন সেন্স নেই তোমার? আবার গাধের মতো কি সব আবুল তাবুল বলে যাচ্ছে। আর কখন এসব ফালতু কথা বললে দেবো এক থাপ্পড় মেরে। আয়াত অভিমানী সুরে বলল। হ্যাঁ মারুন না, এখন এটাই বাদ আছে, এটাও করুন। বিহান মুচকি হেসে বলল। বুঝেছি, বউটার বোধ হয় আদর একটু কম হয়ে গেছে, তাই এমন করেছে। ব্যাপার না, এখনই সব বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলে বিহান আয়াতকে পাজা কোলে তুলে নিল, আর আয়াত লাজুক হেসে বিহানের বুকে মুখ লুকালো। নূর রুমে এসে কাপড় চোপড় বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলে আদিত্য ওর হাত ধরে বলল। এখন চেঞ্জ করার দরকার নেই, আমরা আবার বের হব। নূর ভ্রুকুসকে বলল। এখন আবার কোথায় যাব? দেখো সারাদিন ঘুরে ঘুরে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আর কোথাও যেতে পারবো না। আদিত্য একটু আদুরে কণ্ঠে বলল। একবার চলো না আমার সাথে, দেখবে মুহূর্তেই তোমার টায়ার্ডনেস সব সুমন্তর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? দ্যাটস আ সারপ্রাইজ, আগে চলো তারপর দেখতে পাবে। নূর মুচকি হেসে বলল। ঠিক আছে চলো। আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে আদিত্যর বুক করা গাড়িতে নূরকে নিয়ে এসে বসলো। ড্রাইভারকে লোকেশন বলতেই ড্রাইভার গাড়ি চালু করলো। অনেকক্ষণ পর গাড়ি তার জায়গা মতো এসে পৌঁছালো। গাড়ি থামতেই আদিত্য নূরের চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। নূর একটু অবাক হয়ে বলল। এসব কি? আদিত্য দুষ্টুমি করে বলল। কিডন্যাপ, আমি তোমাকে কিডন্যাপ করছি। নূর হালকা হাসলো। কাপড় বাঁধা শেষে আদিত্য গাড়ি থেকে নেমে নূরের হাত ধরে ওকে ধীরে ধীরে নামালো। তারপর ওর দুই কাঁধ ধরে আস্তে আস্তে ওকে সামনের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আদিত্য থেমে গিয়ে নূরের কানের কাছে ঝুঁকে বলল। আর ইউ রেডি? নূর মাথা ঝাঁকালো, মানেও রেডি। আদিত্য এবার নূরের চোখের বাঁধন আস্তে করে খুলে দিল। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময় আর খুশিতে হাঁ করে দুহাত মুখে চেপে ধরল নূর। ওরা বর্তমানে এখন শিপইয়ার্ড জাহাজের ঘাটে আছে, আর নূরের সামনে একটা প্রাইভেট ছোট শিপ দেখতে পাচ্ছে, যেটা ফেরি লাইটস দিয়ে সুন্দর করে সাজানো। নূরের খুশিতে যেন কেঁদে দেওয়ার উপক্রম। নূর আদিত্যের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল। এটা আমাদের জন্য? আদিত্য মুচকি হেসে বলল। হ্যাঁ বলতে পারবো, আজ রাতের জন্য এটা আমাদের। আদিত্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। লেটস গো মাই কুইন। নূর হাসি মুখে আদিত্যের হাতে হাত রাখলো। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে জাহাজে উঠল। ওরা উঠতেই আদিত্যের প্ল্যান অনুযায়ী জাহাজটা চালু হয়ে গেল। জাহাজে শুধু ওরা দুজন, আর জাহাজ চালক ছাড়া আর কেউ নেই। জাহাজ চালক তার স্থানে বসে জাহাজ চালাচ্ছে, তাই আদিত্য আর নূর কি করবে না করবে সেটা তার চোখে পড়বে না। আদিত্য প্রথমে নূরকে জাহাজের কেবিনে নিয়ে এলো। কেবিনটা অনেক সুন্দর, ছোটোখাটো একটা বেডরুমের মতো। এখানে বেড সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই আছে। আদিত্য বেডের ওপর থেকে একটা প্যাকেট নিয়ে নূরের হাতে দিয়ে বলল। এটা তোমার জন্য, এটা পরে একটু পরে জাহাজের পেছন সাইডে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য রুম থেকে বেরিয়ে গেল।
10 মিনিট পর নূর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো। জাহাজ এতক্ষণে কিনারা থেকে অনেক দূরে চলে এসেছে। রাতের খোলা আকাশের নিচে নীল সমুদ্রের পানির উপরে জাহাজ চলছে। পানির মিষ্টি ঘ্রাণ আর শো শো আওয়াজে মুখরিত পরিবেশ, সব কিছু মিলিয়ে মুহূর্তটা যেন একটা স্বর্গীয় করে তুলেছে। নূর মুগ্ধ মনে ধীরে ধীরে আদিত্যের বলা অনুযায়ী জাহাজের পেছনের দিকে এগুলো। পেছনের দিকে আসতেই নূর আরও অবাক হয়ে গেল। জাহাজের পেছন সাইডে অনেকখানি খোলা জায়গা, চারিদিকে গ্রিলের রেলিং করা, জায়গাটা ফুল দিয়ে ডেকোরেট করা, মাঝখানে একটা ছোট গোল টেবিল আর দুপাশে দুটো চেয়ার রাখা, সেগুলোও সাদা কাপড় দিয়ে ডেকোরেট করা। আর তারপরও কাচের বয়ামের ভেতর সুগন্ধি ক্যান্ডেল জ্বালানো। টেবিলের ওপর উঁচু ঢাকনা দিয়ে ঢাকা কিছু জিনিস আছে, হয়তো খাবার হবে। নূর এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখলো গ্রিলের গা ঘেঁষে উল্টো হয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। এরই মাঝে আদিত্য চেঞ্জও করে নিয়েছে। আদিত্য পার্পল কালারের কোট প্যান্ট পরেছে, মাথার চুলগুলোও জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। অসম্ভব ড্যাশিং লাগছে আদিত্যকে। নূর শুধু হাঁ করে তাকিয়ে আছে। নূর এবার আদিত্যের দৃষ্টি আকর্ষণ করতে একটু গলা খাকারি দিয়ে উঠল। তৎক্ষণাৎ আদিত্য পেছনে ফিরে তাকালো, আর তাকাতেই আদিত্যের হৃদস্পন্দন থমকে গেল। আদিত্যের আখি যুগল যেন নূরের রূপের ঝলকানিতে ঝলসে যাচ্ছে। আদিত্যর দেওয়া এই ড্রেসে ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে নূরকে। আদিত্য নূরকে একটা ওয়েস্টার্ন গাউন দিয়েছে, গাঢ় লাল রঙের অফ শোল্ডার বডি ফিটিং গাউন, যার নিচের অংশে একপাশে কাটা। সেই কাটায় নূরের ফর্সা মোলায়েম পা দেখা যাচ্ছে, যেমনটা বলিউড হলিউডের নায়িকারা অ্যাওয়ার্ড শোয়ের রেড কার্পেটে পরে থাকে। আদিত্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার অপরূপ প্রিয়তমার দিকে। নূর একটু লাজুক হেসে আমতা আমতা করে বলল, এত কিছু কি উপলক্ষে? আজ তো বিশেষ কোনো দিনও না। নূরের কথায় আদিত্যের ঘোর কাটলো। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এগিয়ে এসে বলল, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার কাছে বিশেষ দিন। তবে হ্যাঁ, আজকে আমি একটা বিশেষ কাজের জন্য এই আয়োজন করেছি। নূর ভ্রু কুঁচকে বলল, কি কাজ? আজকে আমি সেই আসল কাজটা করব যেটা তুমি একবার করতে বলেছিলে। তোমার ভাষ্যমতে এই আসল কাজটা না করলে নাকি বড় বউ খেলা হয় না। তো আজকে আমি সেই আসল কাজটা করব, কারণ এখন তুমি সেই কাজটার মর্মার্থ ভালো করে বুঝতে পারবে। আদিত্যের কথার মর্ম বুঝতে পেরে নূর লাজুক হাসল। আদিত্য এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফুলের তোড়া নিয়ে এসে নূরের সামনে হাঁটু গেড়ে বসে নূরের দিকে তাকিয়ে বলল, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু ভালোবাসা নামক একটা ছোট্ট ওয়ার্ডে সীমাবদ্ধ হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি সেটাও বলবো না, কারণ অনেকেরও একটা সীমা আছে, আর আমার অনুভূতিগুলো সীমাহীন, যার কোনো অন্ত নেই। শুধু বলবো, নিঃশ্বাসের প্রয়োজনে তোমাকে চাই, বেঁচে থাকার প্রয়োজনে তোমাকে চাই, তোমাকে চাই প্রতিটা মুহূর্তে। চোখ খুললেও তোমাকে চাই, চোখ বন্ধ করলেও তোমাকে চাই, সুখে তোমাকে চাই, দুঃখেও তোমাকে চাই। তোমার সাথে জীবনের সবকিছু শেয়ার করতে চাই, তোমার সাথে বুড়ো হতে চাই, মরণের সময় তোমার মুখটা দেখে মরতে চাই। তুমি আছো তো আমি আছি, তুমি ছাড়া আমি নিঃস্ব। আদিত্যের এমন হৃদয় নিংড়ানো আবেগপ্রবণ কথায় নূরের চোখে আনন্দশ্রু চলে এলো। নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে। ছোটবেলায় শুধু ফেরি টেলের গল্প শুনতো ও, তবে আজ নিজের জীবনটাই যেন ফেরি টেল হয়ে গেছে। নূর ভাষা হারিয়ে ফেলেছে, তবুও নিজেকে একটু সামলে নিয়ে মুচকি হেসে বলল, যাই বলো, আসল কাজটা তো তুমি করলেই না। আদিত্য হালকা হেসে বলল, ওকে মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইউ উইশ। সো মিসেস আদিত্য, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নূর এবার আদিত্যের সামনে হাঁটু গেড়ে বসে আদিত্যের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বলল, আই লাভ ইউ টু মাই হিরো। আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে নূরকে জড়িয়ে ধরল, তারপর উঠে দাঁড়িয়ে নূরের হাত ধরে ওকেও তুলে দাঁড় করালো।
আদিত্য এক পাশ থেকে একটা লাল রঙের ফানুস নিয়ে এলো। ফানুসটা নূরের হাতে দিয়ে আদিত্য নিচে আগুন ধরিয়ে দিল। এরপর সে নিজেও 2 হাতে ফানুসটা ধরে নূরের দিকে তাকিয়ে বলল, উড়িয়ে দাও আমাদের ভালোবাসার নামে। অতঃপর দুজনে একসাথে ফানুসটা ছেড়ে দিল। ফানুসটা উড়ে যাওয়া পর্যন্ত দুজনে সেদিকেই তাকিয়ে রইল। এ যেন অনবদ্য অনুভূতি। কিছুক্ষণ পর আদিত্য নূরকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করে নিল। ডিনার শেষে আদিত্য ডান্স করার জন্য নূরের দিকে হাত বাড়িয়ে দিল। নূরও মায়াবী হেসে আদিত্যের হাতে হাত রাখল। আদিত্য এক হাত নূরের কোমরে রেখে আরেক হাত নূরের হাতের ভেতর দিয়ে আস্তে আস্তে নেচে গাইতে লাগলো। पल दो पल के क्यों है जिंदगी, इससे प्यार को है सदियाँ काफी है, तो खुदा से मांग लो मोहलत ये एक नहीं, रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुबह दर्द दर्द है, जो तू मेरा हमदर्द है। রেলিংয়ের কাছে নিচে পা মেলে বসে আছে আদিত্য, আর তার দুপায়ের মাঝখানে বসে আছে নূর। আদিত্য পেছন থেকে নূরের কোমর জড়িয়ে ধরে বসে আছে। নূর শুধু এই জ্যোৎস্না রাতের বেলায় বিশাল সমুদ্রের ওপর ভাসমান হয়ে সমুদ্র বিলাস করছে। এমন সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজকের এই মুহূর্তগুলো খুবই স্পেশাল ওর কাছে, তাই তো সে প্রতিটা মুহূর্ত এনজয় করছে। তবে আদিত্যের কাছে তার এঞ্জেল থাকতে অন্য কোনো সৌন্দর্য কি তার চোখে যায়? সে তো শুধু নূরে বিভোর, আর এখনও তাই আছে। আদিত্য নূরের খোলা চুলগুলো সরিয়ে নূরের উন্মুক্ত কাঁধে মুখ ডুবিয়ে আছে, মাঝে মাঝে চুমু দিচ্ছে, আবার নাক ঘষছে। আদিত্যের এহেন কাজকর্মে নূর লাজুক হেসে বলল, আচ্ছা মিস্টার, তো এই কারণে এত আয়োজন হচ্ছিল তাই না? হুম, আসল মতলব তো এটাই, নিজের লাভটা ভালোই বোঝো তাই না? আদিত্য এবার নূরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। নূর লজ্জায় মাথা নিচু করে রয়েছে। নূরের এই লাজুক লাল আভাটা আদিত্যর নেশা আরও বাড়িয়ে দিচ্ছে। আদিত্য নূরের থুতনিতে হাত দিয়ে মুখটা একটু উঁচু করে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করলো। নূর শিউরে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের ঠোঁটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নেশাভরা কণ্ঠে বলে উঠল, এমনি এমনি তো আর এত বড় বিজনেসম্যান হইনি, নিজের লাভ ছাড়া কোনো কাজ করি না আমি, আর এখন আমার লাভের পালা। কথাটা বলে আদিত্য ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো, আর একসময় নূরের রসালো অধর যুগলে ডুব দিল। আদিত্যের কোট খামচে ধরে নিজেও আদিত্যের ভালোবাসায় সায় দিতে লাগলো। আদিত্যর নেশা আরও বেড়ে গেল। আদিত্য চুমু খেতে খেতে নূরকে পাজা কোলে তুলে নিল। কোলে নিয়ে ওভাবেই কেবিনে চলে এলো। কেবিনে এসে পা দিয়ে ঠেলে ঠাস করে দরজা লাগিয়ে দিল, আর ওরা চলল ওদের সুখের রাজ্যে। আরও একটা মধুর সকালের আগমন ঘটল আদিত্য আর নূরের জীবনে। আদিত্য চোখ খুলে রোজকার মতো তার এঞ্জেলকে তার খোলা বুকে পেল। প্রতিদিন সকালে এই মুহূর্তটা আদিত্যের কাছে অনেক স্পেশাল লাগে। চোখ খুলে যখন তার বউকে এভাবে তার বুকে জমিনে ঘুমিয়ে থাকতে দেখে, তখন রাজ্যের প্রশান্তি এসে আদিত্যের মন প্রাণ জুড়িয়ে দেয়। নিজেকে তখন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয়। দুনিয়ার অন্য কোনো কিছুতেই বোধহয় এতটা প্রশান্তি পায় না আদিত্য। আদিত্য আস্তে করে নূরকে বালিশে শুইয়ে দিয়ে গালে হাত বোলাতে লাগলো, আবার কপালে চুমু খাচ্ছে। নূরের ঘুমের ডিস্টার্ব হয়। নূর ঘুমের ভেতরেই একটু নড়ে চড়ে উঠে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমোতে দাও না। নূরের এই ঘুমু ঘুমু কণ্ঠটা আদিত্যের কাছে অনেক কিউট লাগে। আদিত্য নূরকে একটু জ্বালানোর জন্য আরও বেশি করে নূরের মুখে গলায় চুমু খেতে লাগলো। নূর বিরক্ত হয়ে এবার গায়ের চাদরটা দিয়ে নিজের মাথা ঢেকে ফেলল।
আদিত্য দুষ্টুমি করে চাদরের ভেতরে ঢুকে নূরকে জ্বালাতে লাগলো। নূরকে কাতুকুতু দিতেই নূর খিলখিল করে হেসে উঠল। অগত্যা নূরের ঘুমও ভেঙে গেল। আদিত্য নূরের গালে হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, এখন তো উঠতে হবে অ্যাঞ্জেল, অনেক বেলা হয়ে গেছে, আমাদের রিসোর্টে ফিরতে হবে, সবাই অপেক্ষা করছে হয়তো। নূর মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে শাওয়ার নিব কোথায়? এখন শুধু চেঞ্জ করে নাও, রিসোর্টে গিয়ে শাওয়ার নিও। ঠিক আছে। দুজনেই চেঞ্জ করে একটু পরে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। রিসোর্টের ভিতরে আসতেই দেখলো বাকি সবাই রিসেপশন এরিয়ায় সোফায় বসে আছে। আদিত্য নূরকে নিয়ে ওদের কাছে এসে বলল, কিরে, তোরা এখানে বসে আছিস কেন? আবির তাচ্ছিল্যের সুরে বলল, আইসেন আপনারা, রঙলীলা শেষ হয়েছে আপনাদের? আরে ভাই, রঙলীলা করবে ঠিক আছে, আমাদের বলে তো যাবে, নিজেরা রঙলীলা করে বেরাবে আর এদিকে চিনতে আমাদের ঘুম কামায়। আদিত্য ভ্রুকুসকে বলল। এখানে চিন্তার কি আছে? বিহান বলে উঠল, আরে ওর কথা বাদ দাও তো, বেচারা অনাহারে থাকতে থাকতে মাথা আউলা ঝাউলা হয়ে গেছে, তাই আবুল তাবুল বলছে। আদিত্য হেসে দিয়ে বলল, আচ্ছা তোরা বস, আমরা ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নাস্তা করব। আচ্ছা যা। আজকে ওরা পাথরঘাটা সহ আরও বিভিন্ন কিছু জায়গা ঘুরে দেখলো। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই রিসোর্টে এসে ডিনার করে রিসোর্টের সামনে এরিয়ায় একটু খোলা জায়গায় বসে আছে। মেয়েরা এক জায়গায় বসে নিজেদের মতো কথাবার্তা বলছে। এই সুযোগে আবির আদিত্য আর বিহানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই জানো, এখানে পাশে একটা নতুন পাব খুলেছে, শুনেছি অনেক ভালো, চল না আজকে যাই আমরা। আদিত্য কপাল কুঁচকে বলল, পাগল হয়ে গেছিস? মেয়েদের এভাবে রেখে যাওয়া যাবে? আরে তাতে কি হয়েছে, ওরা তো রুমে থাকবে, দরকার হলে সবাই না হয় এক রুমেই থাকবে। প্লিজ ভাইয়া চল না, এই একটা আবদার পূরণ করো আমার, প্লিজ প্লিজ। দেখ, জেদ করিস না, যেতে হলে বিহানকে নিয়ে যা, আমি নূরকে এভাবে একা রেখে যে শান্তি পাবো না। আবির এবার একটু রাগ দেখিয়ে বলল, দেখ, আমার কথা একটু রাখো না তোমরা, আমার এখানে আসাই ভুল হয়েছে, আর কখনো কোথাও যাবো না তোমাদের সাথে। কথাটা বলে আবির রাগ করে ওখান থেকে উঠে গেল। বিহান আদিত্যের উদ্দেশ্যে বলে উঠল, বেচারা বোধ হয় এইবার হাসাই রাগ করছে, চইলা জায়গা কিছুক্ষণ থাইকেই চইলা এমনে। আদিত্য একটু চিন্তিত সুরে বলল, কিন্তু ওদের এভাবে একা রেখে যাওয়াটা আমার মন টানছে না। আরে কিছু হইব না, সবাই তো রুমেই থাকবো, আর আমরাও বেশি দেরি করবো না, কিছুক্ষণ থাইকেই চইলা এমনে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে চল, আর কি করার, আমি রুমে গিয়ে নূরকে বলে রেডি হয়ে আসি। হ, আমরাও যাই। অতঃপর আদিত্য নূরকে নিয়ে রুমে এসে নূরকে সব খুলে বলল। নূর খুশি খুশি আদিত্যকে যেতে বলল। আদিত্য বারবার করে নূরকে বলল তারা যেন একসাথেই এক রুমে যেন থাকে, আর তারা না আসা পর্যন্ত যেন কোথাও না যায়। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। একটু পরে আদিত্য, আবির আর বিহান রেডি হয়ে বেরিয়ে গেল, আর মেয়েরা সবাই রুমে বসে কথাবার্তা বলতে লাগলো। আয়াত বলে উঠল, ভাবি, ছেলেরা বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে আর আমরা এখানে রুমে বসে বসে বোর হব কেন? চলো আমরা আড্ডা দিই। শুনেছি এখানে একটুখানি দূরে নাকি একটা মেলা হচ্ছে, এখানকার স্থানীয় লোকেরা মিলে পর্যটকদের জন্য এই মেলাটার আয়োজন করেছে, চলো না আমরা ঘুরে আসি, অনেক মজা হবে। নূর বলে উঠল, আরে না না, কি বলো, ওরা কেউ নেই, আমরা মেয়ে মানুষ, এভাবে একা একা বাইরে যাওয়া ঠিক হবে না। এমনিতেও আদিত্য বারবার বলে গেছে আমরা যেন বাইরে কোথাও না যাই। নীলা বলল, আরে কিছু হবে না আপু, চলো না, ওরা ফিরে আসার আগেই আমরা চলে আসবো, চলো না আপু, প্লিজ প্লিজ প্লিজ। নীলা আর আয়াত মিলে নূরকে চেপে ধরলো। ওদের চাপে পড়ে অগত্যা নূরকে রাজি হতে হলো। নূর বলে উঠল, ওকে ওকে ঠিক আছে, তবে শুধু অল্প সময়ের জন্য, বেশি দেরি করা যাবে না, আদিত্য জানতে পারলে কিন্তু রাগ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই। অতঃপর ওরা তিনজন রেডি হয়ে বের হলো। মেলাটা বিচের কাছাকাছিই হচ্ছে, তাই ওরা হেঁটেই গেল। মেলায় এসে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। মেলাটা সত্যিই সুন্দর, এখানে হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। আয়াত আর নীলা তো যা পছন্দ হচ্ছে তাই কিনে ফেলছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নূর এবার ফিরে যাওয়ার তাগিদ দিল, না হলে দেরি হয়ে যাবে। নূরের কথায় ওরা রাজি হয়ে একসাথে মেলা থেকে বেরিয়ে এলো। তবে এতক্ষণ ধরে যে দুই জোড়া চোখ ওদের ফলো করছে সে ব্যাপারে ওদের বিন্দুমাত্র ধারণা নেই।
সেই 2 জোড়া চোখের মালিক এখনও পেছনে পেছনে ওদের ফলো করছে। তাদের একজন আরেকজনের উদ্দেশ্যে বলে উঠল, ভাই দেইখা মনে হইতেছে অনেক মালদার পার্টি। মাইয়া গুলারে কিডন্যাপ করবার পারলে বস অনেক খুশি হইয়া যাইব আমগর উপরে। আরেকজন বলে উঠল, হরে মদনা ঠিকই কইছস, খালি একবার কিডন্যাপ করতে পারলেই হয়, বসের কাছে মোরাই খাস হইয়া যামো। ও বদনা ভাই, তাহলে মুই যাই কিডন্যাপ করতে। না না, তুই হইলি ছোট মানুষ, তুই পারবি না। আর তাছাড়া তুই তো আগে কোনো কিডন্যাপ করস নাই, তাই তুই থাক, মুই এই কাজ করি। মদনা নেকা কান্না করে বলল, তুমি ব্যাগ সময় এরাম হর, ব্যাগ সময় খালি নিজে সব কাজ করে বসের কাছে মোয়ান হইয়া যাও, আর মোরে কিছু করার সুযোগও দাও না। যাও, মুই খেলবো না তোমার লগে। আরে কান্দস কে? আচ্ছা ঠিক আছে, আজকে তুইও যা, তোরে সুযোগ দিলাম। মদনা খুশি হয়ে বলল, থ্যাংক ইউ ভাই। মদনা একটু সামনে এগিয়ে গিয়ে আবার বদনার কাছে ফিরে এলো। বদনা ভ্রুকুসকে বলল, কি হইল, ফিরাইলি কে? ভাই এইটা মোর প্রথম কিডন্যাপিং, মোরে আশীর্বাদ দাও, মুই যেন এই কামে সফল হই, মুই যেন তোমার নাম উজ্জ্বল করবার পারি। বদনা গদগদ হয়ে বলল, ঠিক আছে, মুই আশীর্বাদ দিলাম, তুই যেন তোর কাজে বিজয়ী হস আর মোরে গর্ভবতী করস। যা, যুদ্ধে জয়ী হয়ে ফের। মদনা বদনার আশীর্বাদ নিয়ে আবারও সামনে এগুলো কিডন্যাপিংয়ের মিশনে। বদনাও ওর পিছে পিছেই আসছে, কিন্তু ওদের কিডন্যাপ কিভাবে করবে সেটাই ভেবে পাচ্ছে না মদনা। প্রথমে ভাবলো ওদের মাথায় কিছু দিয়ে আঘাত করে ওদের বেহুশ করবে, তাই ওর ভাবনা মতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। রাস্তার পাশে একটা লাঠি পড়ে থাকতে দেখে মদনা সেটা হাতে নিল। লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে নূরদের পেছনে গেল। লাঠি উঠিয়ে ওদের দিকে ভয়ে তাক করেছে। সাহস জুগিয়ে যেই মারতে যাবে তখনই আয়াতের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা ফুরিয়ে যাওয়ায় পেছনের দিকে ছুঁড়ে মারল সেটা, আর সেটা এসে সোজা মদনার মাথায় লাগলো। মদনা বেচারা নিজের মাথা এলোমেলো পায়ে ঘুরতে লাগলো। বদনা তাড়াতাড়ি করে মদনাকে ধরে ফিসফিস করে বলল, ইয়া কি করতেছস তুই? এমনি কেউ কিডন্যাপ করে? আরে মগ কাছে তো বেহুশ করার আছে, ভাইয়া রুমালে মিশাইয়া আগে বেহুশ করান লাগবো। বদনা একটা রুমালে বেহুশ করার মেডিসিন মিশিয়ে মদনার হাতে দিয়ে বলল, এই নে, এইটা নিয়ে আগে নাকে ধর, এরপর ওরা বেহুশ হইয়া যাইব। মদনা রুমালটা হাতে নিয়ে নিজের মাথার ঘাম মুছতে লাগলো। রুমালের মেডিসিনের গন্ধে মদনার মাথা কেমন যেন ঘুরে উঠল। বদনা আবারও ধমক দিয়ে বলল, আরে তোর মুখে ধরছস কেন গাধা? তোর দিয়ে কিছুই হইব না। মদনা আবারও নেকা কান্না করে বলল, তুমি খালি মোর লগে এরামি হর, আমি এবার বাড়িতে গিয়া মারে কইয়া দিমু। তুমি মোরে একটুও ভালোবাসো না, খালি দমকাও। আচ্ছা ওইছে কান্দান থামা আহন, আর যা তাড়াতাড়ি ওগো বেহুশ কইরা আয়। মদনা আবারও এগুলোর সামনে। রাস্তায় আপাতত লোকজন তেমন নেই, তাই ওদের সুবিধা হচ্ছে। আয়াতের পায়ে হঠাৎ কি যেন লেগে গেল। আয়াত সেটা ছাড়ানোর জন্য থেমে গিয়ে নিচে ঝুঁকে পায়ে লাগা জিনিসটা ছাড়াতে লাগলো। নীলা আর নূর কিছুটা এগিয়ে গেছে। মদনা এই সুযোগে আয়াতের পেছনে গিয়ে পেছন থেকে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। আর কিছুক্ষণের মধ্যে আয়াত বেহুশ হয়ে পড়ে গেল। মদনা আর বদনা গিয়ে এবার নূর আর নীলাকেও একইভাবে বেহুশ করে ফেলল। মদনা ওদের বেহুশ করে খুশিতে লাফিয়ে উঠে বলল, ওরে মোর খোদা, মুই মোর জীবনের প্রথম কিডন্যাপিংয়ে সফল হইছি, মোর যে কি খুশি লাগতা আছে। বদনা বলে উঠল। ও মনো, চিল্লাও কেন? হেউ আইয়া পড়ব, জলদি হারো। তারপর একটা গাড়িতে করে ওদের উঠিয়ে নিয়ে গেল। ঘণ্টাখানিক পর আদিত্যরা রিসোর্টে ফিরল। আদিত্যের রুমে সবার থাকার কথা, তাই সবাই আদিত্যের রুমে প্রথমে আসলো। দরজায় এসে নক করলো আদিত্য, তবে ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আদিত্য ভাবলো হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে, তাই আদিত্যের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ওরা। কিন্তু ভেতরে কাউকে না দেখে চমকে গেল সবাই। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। আদিত্য ভ্রুকুসকে বলল, সবাই গেল কোথায়? বিহান বলে উঠল, কি জানি, চলো আমাদের রুমগুলো চেক করি,
হয়তো অন্য রুমে গেছে। সবাই তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বিহান, আবির আর নীলার রুমে চেক করলো, কিন্তু কোথাও কাউকে পেল না ওরা। ওদের নাম্বারে ফোন দিলে ফোনও বন্ধ পেল। আদিত্যের টেনশনে মাথা ফেটে যাচ্ছে। ওরা পুরো রিসোর্ট আর রিসোর্টের বাইরে চেক করলো, কিন্তু কোথাও কাউকে পেল না। সবারই এবার ভয় হতে লাগলো, না জানি কোথায় গেল সবগুলো। আবিরের প্রচুর অপরাধ বোধ হচ্ছে। আজ ও জেদ ধরে ওদের রেখে না গেলে এসব হতো না। নিজের ওপর খুব রাগ লাগছে ওর। আদিত্য এবার তাড়াতাড়ি করে রিসোর্টের সিকিউরিটি রুমে এলো। তারপর সিকিউরিটিদের সিসিটিভি ফুটেজ দেখাতে বলল। সিকিউরিটিরা প্রথমে মানা করলেও আদিত্যের পরিচয় জেনে তখন সাথে সাথে রাজি হয়ে গেল। সিসিটিভি ফুটেজ চালু করলে ওরা দেখতে পেল মেয়েরা 3 জন 2 ঘন্টা আগে রিসোর্ট থেকে বেরিয়ে গেছে, এরপর আর ফেরেনি। এটা দেখে সবার টেনশনে গলা শুকিয়ে এলো। এত রাতে কই গেল মেয়েগুলো? ওরা মেয়েদের খোঁজার জন্য রিসোর্টের বাইরে বেরিয়ে এলো। আরও 2 ঘন্টা পর মেয়েদের জ্ঞান ফিরে আসলো। মেয়েরা সবাই চোখ পিটপিট খুলে তাকালো। মাথাটা কেমন ভারী হয়ে আছে। চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওরা কোথায় আছে। ওরা দেখলো ওরা একটা সামুদ্রিক বড় নৌকার ওপর বসে আছে। নৌকাটা ঘাটে বাঁধা আছে। আশেপাশে আরও অনেকগুলো নৌকা বাঁধা আছে। ওরা এবার নিজেদের দিকে তাকিয়ে দেখলো ওদের 3 জনকে 3টি চেয়ারে একসাথে বেঁধে রেখেছে। এসব দেখে নূর অনেক ভয় পেয়ে গেল। ওরা এভাবে এখানে কেন? তার মানে কেউ ওদের কিডন্যাপ করে এনেছে। কথাটা ভাবতেই ওর গলা শুকিয়ে এলো। তখনই 4-5 জন লোক ওদের সামনে এসে দাঁড়ালো। বদনা আর মদনাও এদের ভেতরে আছে। মদনা ওদের দেখে আবালের মতো হেসে বলে উঠল, আরে আফারা, আপনি গোর জ্ঞান ফিরাইছে, যাক ভালোই হইল। এমন লন মিষ্টি খান। কথাটা বলে মদনা ওর হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি আয়াতের মুখের সামনে ধরলো। আয়াত মাথাটা পেছনের দিকে সরিয়ে নিয়ে ভ্রু কুঁচকে বলল, কি আপনি? আর কিসের মিষ্টি এটা? মদনা বোকার মতো দাঁত বের করে বলল, আরে আপা, মই আজ প্রথম কিডন্যাপিংয়ে বৌনি করলাম, তাই এই খুশিতে মিষ্টি বিতরণ করতাছি। আর আপনাগোর হাতেই তো মোর বৌনি হইল, তাই পয়লা মিষ্টি আপনারাই খান। কি? তার মানে আমাদের এখানে কিডন্যাপ করে আনা হয়েছে? ও তা নয় তো কি। নীলা হঠাৎ উচ্চস্বরে চিল্লানি দিয়ে উঠল। নীলার চিল্লানিতে সব গুন্ডাগুলোর আত্মা বেরিয়ে আসার উপক্রম। বেচারা মদনা বুকে হাত দিয়ে বলল, ও মোর খোদা, বাঁচাও মোরে। কি হইল এইখানে? ও আপা, আপনি এমনি চিল্লান কেন? মোর মাছুম পরানটা তো এমনই বাইর হইয়া যাইতো, হইলে মোর বড় গুন্ডা হওয়ার স্বপ্ন কেমনে পূরণ হইতো। নীলা হাসি মুখে বলে উঠল, সরি, আসলে আমি না একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আসলে আমার না অনেক দিনের স্বপ্ন ছিল কেউ আমাকে কিডন্যাপ করবে। আজ ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ওয়াও, আমার যে কি খুশি লাগছে। নীলার কথায় সবাই তাজ্জব হয়ে গেল। কিডন্যাপ হওয়ারও কারোর শখ থাকে, তা আজ জানলো ওরা। কিডন্যাপারদের মধ্যে চান্দু নামের এক ব্যক্তি তার পাশের ব্যক্তির দিকে তাকিয়ে বলল, আজকাল কি কিডন্যাপ হওয়া শখের বিষয় হয়ে গেছে নাকি? আমি তো জানতামই না। চান্দুর কথা শুনে পাশের দুঃখু নামের ব্যক্তিটি তার অভ্যাস মতো নাকের পানি চোখের পানি এক করে জনম দুঃখী ভাব ধরে বলল, হইতে পারে ভাই, আমার মতো অভাগা কি আর এইসব জানবো? শখ তো আমারও ছিল ভাই, কত শখ ছিল বড় হয়ে কত বড় মানুষ হব। কিন্তু কি হইল, ছোটবেলায় আমার বাপ পাশের বাড়ির চুমকিরে লইয়া পালাইয়া গেল, আর সে শোকে আমার মা। লোকটির অসম্পূর্ণ কথা শুনে আয়াত আগ্রহ দেখিয়ে বলল, সেই চোখে কি আপনার মা মরে গেছে? লোকটি এবার কান্না থামিয়ে নর্মাল ভাবে বলল, না না, মরে নাই, সেই শোকে আমার মাও চুমকির জামাইয়ের লগে পালাইয়া গেছে। চান্দু বলে উঠল, আরে আপনারা ওর কথায় কান দিয়েন না, কোথায় কোথায় বালতি ভরে কান্না ওর জন্মের অভ্যাস। দুঃখু আবারও কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ তুই তো কবি, তোরা কেউ আমার কষ্ট বুঝবি না। আমার কত কষ্ট জানোস? ছোটকালে বাবা মা সাইরা গেল, আর আমি ছোট মানুষ ভাই, বোন রে পালার লাইগা এই ছোট ছোট হাতে চুরি করতাম। কখনো ভালো হাত মারতে পারতাম, কখনো খালি হাতে ফিরতাম। তখন বাড়িতে আইলে আমার ভাই বোন আমার জান খাইতে আইতো। দুঃখু মিয়ার কষ্টকাব্য শুনে নূর বলে উঠল, থাক ভাইয়া, কাঁদেন না, সব ঠিক হয়ে যাবে ভাইয়া। দুঃখু মিয়া নূরের করুণ চোখে তাকিয়ে বলল, কি কইলেন আফা? আপনি আমারে ভাই কইলেন?
জানেন আমার ছোট বোনও আমার এমন করে ভাই ডাকে। কথাটা বলে দুঃখু মিয়া আবারও তার কান্না শুরু করে দিল। এবার কোপা শামসু নামের আরেক ব্যক্তি দুঃখু মিয়াকে ধমক দিয়ে বলল, এই তুক, একদম তুক। আর একবার কানলে তোর মাথা ফাটাই দিব। তালা দিন খালি পে পে করে বাতিল মতো বাড়তেই থাকে। তালা আবার একটা আল যদি তুই পে পে তুনতি, তোর গলার মধ্যে তিমেন দিলে আত্মাই দিব। কোপা শামসুর এমন তোতলানো কথা শুনে মেয়েদের পেট ফেটে হাসি আসছে। ওরা মুখ টিপে নিজেদের হাসি আটকানোর চেষ্টা করছে। আর বদনা তখন কোপা শামসুর উদ্দেশ্যে বলে উঠল, আমানো তুমি দুহুরের গলা পরে আটকাইও, আগে নিজের গলার মধ্যে যেইটা বাইজা আছে ওইটা পরিষ্কার করো। কি কও হেইয়া, তো বুঝবার পারি না। কোপা শামসু বলে উঠল, না বুঝাল কি আতে, আমি তো একদম চিলিয়াল কলেই বলতি তিতুন্দল পতিতকাল তথা আমাল। আমি আমার কথা তবি বুঝি, তুমি বুঝো না তেতা তোমার প্রবলেম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।